আচ্ছা, আমরা ফটোভোলটাইক্সের দেখো এখানে আমরা এফিসিয়েন্সি ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর এফিসিয়েন্সিকে এফেক্ট করে এগুলা দেখেছি অলরেডি। শর্ট সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট ভোল্টেজ, এগুলার লস গুলা কেন হয় সেগুলাও দেখেছি। এখন এগুলাও দেখেছি, ক্যারেক্টারিস্টিক, রেজিস্ট্যান্স, তারপরে রেডিয়েশনের ইফেক্ট, টেম্পারেচার ইফেক্ট, এই পর্যন্ত মনে হয় আমাদের দেখা হয়েছে। আর সোলার সেল ডিজাইন ক্রাইটেরিয়া, হ্যাঁ, এই পর্যন্ত দেখা হয়েছিল। তারপরে সিরিজ হয়েছে, তারপরে সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন, বাইপাস ডায়োড আর অ্যারে, হ্যাঁ, অ্যারে এই পর্যন্ত হয়েছিল, রাইট, আমাদের এই পর্যন্ত। এখন অ্যারে পর্যন্ত যেটা ছিল, অ্যারে মনে আসছে হয়তো তোমাদের, যে অ্যারে কি, অ্যারে ছিল হচ্ছে আমাদের যদি পাওয়ার, হ্যাঁ, আমাদের ডিমান্ড যে পাওয়ার সেটা যদি আমি মিট করতে চাই, সেক্ষেত্রে আমাকে ভোল্টেজ এবং কারেন্ট দুই দিক থেকে মিট করতে হয়। হ্যাঁ, সিস্টেমের ভোল্টেজের উপর ডিপেন্ড করে আমাদের সিস্টেম কত ভোল্টেজে, সেটা 12 ভোল্ট নাকি 24 ভোল্ট নাকি 48 ভোল্ট, হ্যাঁ, এটার উপর বেস করে আমরা সিরিজ কানেকশন দেই। আর প্যারালাল কানেকশন দিই হচ্ছে পাওয়ারটাকে যদি ইনক্রিজ করতে হয় তাহলে কারেন্ট বাড়ানোর মাধ্যমে আমরা পাওয়ারটা ইনক্রিজ করে দিই, হ্যাঁ, তখন আমরা প্যারালাল কানেকশন দিই। তো এইভাবে আমরা সাধারণত একটা অ্যারে, আমরা যখন প্র্যাকটিক্যালি ওই ইমপ্লিমেন্ট করি সোলার প্যানেল বা সোলার মডেল গুলা পাওয়ার জেনারেশনের জন্য, সেই ক্ষেত্রে আমরা ওই এরকম অ্যারে তৈরি করি, হ্যাঁ, যেভাবে আমাদের রিকোয়ারমেন্ট সেভাবে। আমরা একটা ডিজাইন দেখবো এই চ্যাপ্টারটা শেষ হলে, তারপরে সামনে কোন এক সময় দেখবো আমরা একটা ডিজাইন দেখবো যে কিভাবে আমরা এই একটা প্রজেক্টে সোলার প্যানেল কত লাগবে, হ্যাঁ, কতগুলো লাগবে সেটার ডিজাইন করবো, যে এতগুলো আমাদের ডিমান্ড এত, আর আমরা প্যানেল তৈরি করছি, প্যানেল এর অ্যারেঞ্জমেন্ট এরকম হবে, তার ফলে কয়টা প্যানেল লাগবে এগুলো আমরা ক্যালকুলেট করবো। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা জিনিস, তাহলে আমরা আজকে যেটা শুরু করবো, দেখো, ডিফারেন্ট কাইন্ডস অফ সোলার সেলস, এইটা দেখবো। স্যার এর আগে একটা প্রশ্ন ছিল আমার। বলো বলো। স্যার এর আগের স্লাইডটাতে দাঁড়াও, আগের স্লাইডে কোনটা, বাইপাস ডায়োড নাকি? না স্যার, জি স্যার এটাতে স্যার। বাইপাসে, আচ্ছা, হ্যাঁ বলো। না স্যার বাইপাসে না, বাইপাসের আগেরটা। প্যারালাল কানেকশনে, হ্যাঁ বলো। জি স্যার, এইখানে দেখা যায় যে আমরা যখন দেখতেছি প্যারালাল কানেকশনে মানে কারেন্টটা বাড়ে কিন্তু ভোল্টেজটা ফিক্স থাকে, কিন্তু ইয়ের ক্ষেত্রে এবং এই যে যখন দুইটা থাকতেছে মানে পরেরটাতে দেখা যাচ্ছে ডিসিমিলারি ক্ষেত্রে ভোল্ট কারেন্টটাই আবার মানে ভোল্টেজ কারেন্ট বাড়তেছে কিন্তু কারেন্ট দুইটা যোগ হচ্ছে আর ভোল্টেজটা অ্যাভারেজ হচ্ছে। কিন্তু স্যার এই সিরিজের ক্ষেত্রে এই ব্যাপারটা এরকম হয় না কেন? মানে সেখানে দেখা যায় যে ভোল্টেজটা অন্যরকম হয়, আমরা অন্য আরেকটা স্লাইডে দেখছিলাম। এই যে তোমরা ওই সিরিজের ক্ষেত্রে, এই যে এখানে দেখছিলাম সিরিজটা বের করলে সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ দুইটা অ্যাড হচ্ছে। জি স্যার, জি স্যার এইখানে কিন্তু কারেন্টটা ফিক্স আছে, এইটা কেন? ওই যে তোমার যে কানেকশনটা কারেন্টটা সিরিজে, এভারেজ হচ্ছে না কেন? না কারেন্ট, ও কারেন্ট অ্যাভারেজ হবে না, কারণ এরা তো তোমার একটা, আমি বলি তোমার, দাঁড়াও, কই গেল, দাঁড়াও একটু ওয়েট করো। তুমি যখন, হ্যাঁ, এই যে ধরো এটা দাও, হ্যাঁ, তখন কারেন্ট বেসিক্যালি তোমার কারেন্ট হচ্ছে সিরিজে একটাই সিঙ্গেল, একটা সিঙ্গেল পাথ। এখন খেয়াল করো, তুমি সিঙ্গেল পাথ মানে কি, এই কারেন্ট প্রডিউস করতেছে এই সেলটা প্লাস এই সেলটা, দুইটা সেলই কারেন্ট প্রডিউস করে। এখন এই কারেন্ট কিন্তু একটা মধ্যে আরেকটা যাবে। এখন তুমি যদি অ্যাভারেজ করতে, এখানে অ্যাভারেজ বলতে তোমার অ্যাভারেজ করা মানে কি, ভোল্টেজ তোমার যে মানে কারেন্ট যদি আমি অ্যাভারেজ করতে চাই, তাহলে ধরো এটা যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করা, এটা যদি ধরো 1 অ্যাম্পিয়ার ধরলাম আমি, হ্যাঁ, 1 অ্যাম্পিয়ার কারেন্ট তৈরি করে, এটা 2 অ্যাম্পিয়ার, এটা 1 অ্যাম্পিয়ার। এখন তুমি যদি এই সার্কিটে এখন 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যাভারেজ, যেটা 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি ফ্লো করাতে চাও, তাহলে এইটা থেকে না হয় কম কারেন্ট তুমি ড্র করলা, সেটা বুঝলাম, কিন্তু এইটা থেকে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট, এইটা একটু ড্র করাটা তুমি এখান থেকে ড্র করতে পারতেছো না। এটা কিন্তু তুমি কারেন্ট তুমি এই কি বলবো জেনারেট করতে পারতেছো না এই সেল থেকে।
কিভাবে তুমি, কারণ তোমার এখান থেকে সেল থেকে প্রডিউসই করতেছে 1 অ্যাম্পিয়ার। কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে তুমি যেহেতু প্রসঙ্গত তুমি যেহেতু দুইটা টার্মিনালে অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল ড্রপ নিচ্ছ, হ্যাঁ, ড্রপ নিলে এইটা যদি ধরো 2 ভোল্ট, এটা যদি 1 ভোল্ট, হ্যাঁ, এটা যদি 1 ভোল্ট প্রডিউস করে, এই দুইটা। আর আরেকটা কথা বলে রাখি, পুরোপুরি এই ক্যালকুলেশনটা কিন্তু পুরোপুরি এভারেজ না আসলে। এই যে এখানে যেটা এটা আরেকটা একটু একটু ঝামেলার একটা ইকুয়েশন আছে, আসলে আমি ইকুয়েশনটা দেখাই নাই যেহেতু এটা আমাদের অতটা দরকার হয় না। এই যে এখানে আমরা যেটা দেখিয়েছি, এখানে কিন্তু ইকুয়েশন আমি দেই নাই আসলে, দেখবা এই যে এখানে, এই যে এখানে এইটা, এই সরি কোনটা দাঁড়াও, সিরিজ কানেকশন তো যোগ হবে, এই যে কোনটা প্যারালাল, এই যে এইটা যেটা, এই এভারেজ ডিওসি বলতে সরাসরি এইটা প্লাস এটা ডিভাইড বাই 2 এরকম সবসময় না, এটা আরেকটা, এটা অ্যাকচুয়াল একটা ইকুয়েশন আছে। তোমরা যদি ওই কি বলে ওই যদি দেখো তোমার দুইটা ডিসিমিলার ব্যাটারিকে যদি তুমি সিরিজে কানেক্ট করো তাহলে ভোল্টেজ কত হয়, সরি হ্যাঁ, প্যারালাল দুইটা ডিসিমিলার দুইটা ব্যাটারিকে যদি তুমি প্যারালাল, হ্যাঁ, কানেক্ট করো তাহলে ভোল্টেজের ইকুয়েশনটা দেখবা যে একদম সরাসরি অ্যাভারেজ না। আমরা রাফলি অ্যাভারেজ ধরি কিন্তু অ্যাকচুয়ালি অনেস্টলি অ্যাভারেজ হয় না আর কি। হ্যাঁ, সেটা আরেকটা ইস্যু যে অ্যাভারেজ হবে না এটা, হ্যাঁ, কিন্তু দুইটা ইন বিটুইন, এটা মিনিমাম না, এটা ঠিক। তুমি হয়তো ওই পয়েন্টে বলতেছো যে আমরা কারেন্টের ক্ষেত্রে 1 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ার হলে আমি এখানে বলতেছি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, হ্যাঁ, মিনিমাম কারেন্টটা ফ্লো করে, হ্যাঁ, মিনিমাম কারেন্ট ফ্লো করে। কারণ এটার ক্ষেত্রে তুমি যেমন কারেন্ট কিন্তু তুমি ভ্যারি করে তোমার সোর্স থেকে কারেন্ট, তুমি একটা যে কোনো একটা সোর্স আছে, হ্যাঁ, সেই সোর্সে যে কারেন্টের ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিতে কম কারেন্ট তুমি ড্র করতে পারবা, এটা করেও। আমরা যেমন একটা, তুমি এখন একটা 10 ওয়াটের বাল্ব লাগাচ্ছ 220 ভোল্টের পয়েন্টে, হ্যাঁ, আবার যদি তুমি ওখানে 10 ওয়াটের বদলে 20 ওয়াট একটা বাল্ব লাগাও তাহলে কিন্তু দেখবা কি 220 ভোল্টে যেহেতু আছে কারেন্টটা ড্র করবে বেশি, হ্যাঁ, কারেন্ট ডাবল হয়ে যাবে। এখন কারেন্টের ক্ষেত্রে তোমার ওই সোর্স থেকে কারেন্ট ড্র করা কম বেশি করানো যায়, হ্যাঁ, কম মানে বেশি মানে কি, বেশি অবশ্য ক্যাপাসিটির মধ্যে থাকে বেশি, ক্যাপাসিটি ক্রস করতে পারবে না আবার, সেটা ঠিক। কাজে এই ক্ষেত্রে যদি ক্যাপাসিটিটা 1 অ্যাম্পিয়ার হয়, এটা যদি 2 অ্যাম্পিয়ার হয়, তাহলে এখান থেকে হয়তো তুমি 2 অ্যাম্পিয়ার ড্রপ করতে পারো ইন্ডিভিজুয়ালি, এখানে 1 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম ড্রপ করতে পারো। এখন তুমি যদি এখান থেকে 1.5 এখন 1.5 অ্যাম্পিয়ার তুমি যদি চাও যে তুমি এভারেজে 1.5 অ্যাম্পিয়ার ইয়ে করবা, ড্র করবা, তাহলে কিন্তু তোমাকে ইন্ডিভিজুয়ালি এটা থেকে 1.5 অ্যাম্পিয়ার, এটা থেকে 1.5 অ্যাম্পিয়ার এটা ড্র করতে হবে, তাই না? দেখো তো আদারওয়াইজ কি হবে, দেখো তো ঝামেলাটা কি হতে পারে। ঝামেলা, তুমি যদি মনে করো না আমি তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমি এটা থেকে ড্র করাবো আর 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকেই ড্র করবো, অসুবিধা কি? হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে তুমি এই যে এক্সট্রা এটা, তাহলে এটার মধ্যে এটা থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, দ্যাটস ফাইন। এটা থেকে তুমি যে 2 অ্যাম্পিয়ারের বদলে 1 অ্যাম্পিয়ারের বদলে, হ্যাঁ, 1 মানে 2 অ্যাম্পিয়ার টোটাল মানে 1.5 অ্যাম্পিয়ার যদি টোটালটার মধ্যে দিয়ে ফ্লো করাতে চাও, বলতে চাও যে এটা আমার এভারেজ হবে না কেন, হ্যাঁ, তার মানে কি এইখানে তাহলে এক্সট্রা এইটার মধ্যে এক্সট্রা 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট কিন্তু যাচ্ছে। এখন এক্সট্রা 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট মানেই কিন্তু তখন কি দাঁড়াবে, দাঁড়াবে হচ্ছে এটা লোডের মতো কাজ করতেছে। তখন তুমি যদি জেনারেট না করো কারেন্ট, হ্যাঁ, তার মানে বেসিক্যালি 1 অ্যাম্পিয়ার সে জেনারেট করতে পারে ম্যাক্সিমাম, বাট এক্সট্রা যে 0.5 অ্যাম্পিয়ার তুমি বলতেছো সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে, তার মানে তখন এই মুহূর্তে যেহেতু এটা সে ইয়ে না, কি বলবো, সোর্স না ওই 0.5 এর জন্য, তার মানে তখন সে লোড। তুমি একটা সোর্সকেই একই সাথে সোর্স আর লোড হিসাবে আমরা কনসিডার করি না, করতে পারিও না, হ্যাঁ, সেই ক্ষেত্রে। কারণ তোমার জিনিসটার এরকম ব্যাপার মনে হয় যে তুমি যদি আরেকটু ভিতরে দেখো তোমার আয়ন কতগুলা, হ্যাঁ, যদি আমরা এই যে অ্যানোড আর ক্যাথোড দেখি, তোমার অ্যানোড আর ক্যাথোডের মধ্যে দিয়ে কতগুলো আয়ন ফ্লো করতেছে সেটা কারেন্ট ডিটারমাইন করে। এখন তোমার এই এতটুকুর মধ্যে বা এতটুকুর মধ্যে
এই যে আয়নগুলো ফ্লো করতেছে, অথবা যদি আমরা সেমিকন্ডাক্টর বলি, এখন তো সোলার সেল তো সেমিকন্ডাক্টর বলি, তাহলে যতগুলা ক্যারিয়ার ফ্লো করতেছে, হ্যাঁ, এই ক্যারিয়ার সব, তার মানে কারেন্ট যদি তুমি বাড়ায় দাও, ক্যারিয়ার তার মানে বেড়ে যাচ্ছে বলতে চাও, বলতেছো ক্যারিয়ার বেড়ে, এখন ক্যারিয়ার তুমি বাড়ায় দিবা কিভাবে? হ্যাঁ, তুমি আরেকটা ক্যারিয়ার পুশ করে বাড়াতে পারবে না। হ্যাঁ, তার মানে সোর্স হিসাবে তার কারেন্ট তুমি বাড়ায় নিতে পারতেছো না। আর লোড হিসাবে যদি তুমি এর মধ্যে কারেন্ট ফ্লো করাতে চাও, তখন তখন উল্টা হয়ে যাবে না? খেয়াল করো, এই কে যেন নন্দলাল, খেয়াল করো একটু, তুমি এখান থেকে যেমন এখানে ফ্লো করাচ্ছ, হ্যাঁ, তুমি এখান থেকে এখানে ফ্লো করাচ্ছ, মানে তোমার এদিকে হোল ফ্লো করতেছে, তাই না? এদিকে হোল ফ্লো করতেছে, এদিকে ইলেকট্রন ফ্লো করতেছে, হ্যাঁ। তার মানে দেখো, তাহলে এটা ছিল পিএন, আমরা যদি এভাবে দেখি, আমরা পিএন দিয়ে দেখি, হ্যাঁ, পিএন দিয়ে দেখি একবারে, মানে ইয়ের জন্য, তাহলে আমার এখানে ধরো একটা মধ্যে এটা এন, এটা পি, বা আমি উল্টা পিএন ধরি, মানে যেটা পজিটিভ নেগেটিভ দিচ্ছিলাম সেভাবেই ধরি। এটা পি, এটা এন, হ্যাঁ, এভাবে আরেকটা পি, সরি, পি আরেকটা এন, তাই তো? তাহলে হোল এদিকে, হোলের ফ্লোটা এদিকে হচ্ছিল, হ্যাঁ, এখানে হোলের ফ্লোটা হচ্ছিল, এবং তার ফলে এখানে লোডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছিল। এটাও হোল যাচ্ছে, এবং এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, তাই না? লোডের ক্ষেত্রে তাহলে তুমি এখান থেকে হোলের ফ্লো আনতেছো, এখান থেকে আনতেছো। এখন এই টার্মিনাল থেকে পজিটিভ হোলগুলো যাচ্ছে, এই টার্মিনাল থেকে পজিটিভ হোলগুলো যাচ্ছে। এখন তুমি যদি এটাকে আবার, তুমি এখন খেয়াল করো, তুমি 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে ড্র করলা, হ্যাঁ, আর এই যে আর 0.5 অ্যাম্পিয়ার, যেটা ওই যে বললাম, যদি এভারেজ আমি, এটা 2 ছিল, এটা 1 ছিল ক্যাপাসিটি, হ্যাঁ, তাহলে এখানে আমি 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট ড্র করতে চাই, তাহলে এই 0.5 অ্যাম্পিয়ার, হ্যাঁ, এইটার জন্য কি কেস? এটার জন্য তাহলে এই 0.5 অ্যাম্পিয়ার তো সে প্রডিউস করে না, তাহলে এইটার কারেন্ট যদি তুমি এটার মধ্যে দিয়ে ফ্লো করতে চাও, মনে করো যে এক্সট্রা 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট আমি এখান থেকে নিয়ে ড্র করাবো, অসুবিধা কি? সেই ক্ষেত্রে তোমার তখন এটা কিন্তু লোড হিসাবে কাজ করে, এবং লোড হিসাবে যদি এই 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে, হ্যাঁ, তাহলে এইটা এদিক দিয়ে ফ্লো করবে, তখন কিন্তু এটার জন্য দেখো, তখন কিন্তু আবার এরকম হয়ে যায়। যদি এটাকে আমি লোড হিসেবে কনসিডার করি, যেমন এটাকে লোড হিসেবে কনসিডার করছি, এখান থেকে এদিক থেকে কারেন্ট ফ্লো করতে, তার মানে এদিকে পটেনশিয়াল হাই, এদিকে লো। এখন এটা সোর্স বলে এখানে পটেনশিয়াল হাই, এখানে লো, নরমাল এটা সোর্স। এখন যদি তুমি এটাকে আবার একই সাথে, হ্যাঁ, সাইমালটেনিয়াসলি যদি লোড হিসাবে ইউজ করতে চাও, তাহলে আবার দেখো তো, এটা একটু, এটা উল্টা যায় না, এখানে আবার পজিটিভ, এখানে নেগেটিভ হয়ে যায়। এটা তার মানে কি? এটা বেসিক্যালি কাউন্টার ব্যালেন্স ইয়ে করে, কি বলবো এটাকে, যে অপোজিট ওয়েতে রিয়াক্ট করে, যে তার মানে এখানে পজিটিভ সে হইতে দিবে না, কারণ এখানে অলরেডি নেগেটিভ আছে এবং সে সোর্স, হ্যাঁ, তাহলে সে কিন্তু এখান দিয়ে এক্সট্রা কারেন্ট যেটা সে তৈরি করতে চায়, সেই কারেন্টকে এর মধ্যে দিয়ে ফ্লো করাতে দিবে না। কাজে এখানে তখন কি পটেনশিয়াল, তাহলে এই টার্মিনালে অপোজিট হয়ে যাচ্ছে কিন্তু আগের থেকে, তখন কিন্তু তার জেনারেশন আরো কমে যাবে, তাহলে জেনারেশন কমে যায় কিন্তু, দেখো তাহলে কিন্তু এখানে মানে কি, এখানে তাহলে লেস পজিটিভ হয়ে যাবে, এখানে লেস নেগেটিভ হয়ে যাবে, বেসিক্যালি এখানে নেগেটিভ দেওয়া মানে লেস পজিটিভ হয়ে যাচ্ছে, এখানে নেগেটিভ ছিল, পজিটিভ দেওয়া মানে লেস নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে কি তার জেনারেশন কিন্তু আরো কমে যাবে। এখন আমি এটা আরো ভিতরে যদি এখন বলতে যাই, হয়তো সেক্ষেত্রে হয়তো এটা ব্যালেন্সড হয়, খুব সম্ভবত এটা ব্যালেন্সড হয়, হ্যাঁ, যে তোমার যেটা তাহলে জেনারেশন বেশি করতে হবে না, তার মানে এটা এক্সট্রাটা যেতে পারবে না, ফাইনালি শুধুমাত্র সে যতটুকু তৈরি করতে পারেনি যে এটাই এক্সট্রা যেতে পারবে। এই কারেন্টটা এখানে এক্সট্রা কারেন্ট যেহেতু এখানে আর দিতে পারতেছে না, এখানে এক্সট্রা কারেন্টটা বাধা পাচ্ছে, কাজেই বেসিক্যালি ওই যতটুকু কারেন্ট এখান থেকে প্রডিউস করার কথা, সেই কারেন্টটাই বেসিক্যালি এখান থেকে প্রডিউস করছে ক্যারিয়ারে, অন্য এক্সট্রা কারেন্টটা প্রডিউস করছে না, ওই ইলেকট্রন বা হোল গুলা আর কারেন্টে কন্ট্রিবিউট করতেছে না, সেটা কি করবে, রিকম্বাইন করে ফেলবে, সেটা হয়তো কন্ট্যাক্টে বা কোথাও রিকম্বাইন করে ফেলবে, সেটা এই লোডের মধ্যে দিয়ে আর যাবে না, এখানে কোথাও রিকম্বাইন করে ফেলবে, এক্সট্রা যেটা ধর 2 অ্যাম্পিয়ারের জন্য যেটা তৈরি হওয়ার কথা ছিল। বলো তো। তার মানে হচ্ছে যে এখানে তাহলে যদি রেটেড কারেন্ট কোনোটার বেশি থাকে, সে মানে ফুল ইফিসিয়েন্সিতে কাজ করতে পারবে না, এইরকম বিষয়।
রাইট, ফুল ক্যাপাসিটিতে সে কাজ করতে পারবে না, রাইট রাইট, সে সে কমটা জেনারেট করবে, সিরিজে যেটা যেটা মিনিমাম ছিল সেটা সমান সে জেনারেট করবে। হ্যাঁ, সে বেসিক্যালি এইটা খুব সম্ভবত আমার এই জায়গাটা মনে হচ্ছে, হ্যাঁ যদি এটা ওভাবে বইতে লেখা থাকে না তবে আমরা তো ওভাবে খেয়াল করি না, কিন্তু যেটা ব্যাপার সেটা মোস্টলি দেখো এখানে কিন্তু টার্মিনাল গুলোতে অপোজিট একটা অবস্থা দাঁড়া যায়, এবং অপোজিট অবস্থা দাঁড়ানো মানে হয়তো প্রথমে সে ট্রাই করে, হ্যাঁ তুমি বলতে পারো, কারণ আমরা জানি কি স্টেডি স্টেটে মানে গিয়ে জিনিসটা হয়তো ফিউ মাইক্রোসেকেন্ড, ফিউ ন্যানো সেকেন্ড বা ফিউ মিলি সেকেন্ডস পরেই এটা স্টেডি এগুলো চলে যায় স্টেডি স্টেটে, সেই হিসাবে হয়তো প্রথমে জেনারেট করতে গেলেও এখানে তখন অপোজিট অবস্থা দাঁড়াচ্ছে দেখো টার্মিনাল গুলোতে, ফলে তখন এটা কিন্তু আবার কমে আসবে ওভারঅল, তখন আমরা এটা, এখন ঘটনা হচ্ছে তুমি কিন্তু এই সার্কিটে এটার ইন্ডিভিজুয়াল কারেন্ট মাপতে পারবো না, এটার ইন্ডিভিজুয়াল কারেন্ট মাপতে পারবো না, কারণ এটা তো সিরিজে তো একটা কারেন্ট পাচ্ছি আমি রেজাল্টেড, কাজেই তখন কিন্তু আমরা মিনিমাম এইটা পাই। হ্যাঁ, কাজেই এমনও হতে পারে, এটা আমি জাস্ট তোমাদের সাথে আর্গুমেন্টের জন্য বলতেছি, যদি এটা স্টিল এটা এক্সট্রা প্রডিউসও করে থাকে, সেক্ষেত্রে এক্সট্রা কারেন্টটা যাওয়ার জন্য এটাকে কিন্তু কমাই দিবে, আবার এটা কারেন্টকে কমাই দিবে, তো এটা কারেন্টকে কমাই দিলে ফলে বেসিক্যালি এটা আরো কারেন্ট কমাই দিল, ফলে এইটা যদি বাড়েও এইটার অরিজিনাল কারেন্ট আর 1 অ্যাম্পিয়ারে থাকবে না, এটা কিন্তু কমে যাবে দেখো, কারণ তার পোটেনশিয়াল কমে যাচ্ছে। হ্যাঁ, ব্যাটারি পোটেনশিয়াল যদি কমে যায়, সব কারেন্ট প্রোডাকশন কমে যায়, তাহলে এটা কমে গেলে তখন কিন্তু আবার দেখবা দুইটা ব্যালেন্সড হয়ে ফাইনালি যে মানে এটার যে মিনিমামটা ছিল সেটাই ফ্লো করতে থাকবে, মানে স্টেডি স্টেটে গিয়ে। কাজেই আমরা বলি যে যে তোমার মিনিমাম কারেন্ট যেটা প্রডিউস করে যেই জেনারেটরটা বা যে সেলটা, সেটার কারেন্টই ওভারঅল সার্কিটে, সিরিজ সার্কিটে, ওভারঅল সিরিজ সার্কিটে ফ্লো করতে থাকবে। এইটা হচ্ছে আমাদের এখানে ইয়েটা। আর ভোল্টেজের ক্ষেত্রে, তুমি ভোল্টেজের ক্ষেত্রে বললে, ভোল্টেজ কিন্তু ভোল্টেজ আমরা অ্যাড করতেছি তাই না, এই যে ধরো 1 ভোল্ট আর 2 ভোল্ট অ্যাড করতে এখানে, এখন এডিশন বলতে ভোল্টেজ কিন্তু ভোল্টেজ দুইটা টার্মিনালের যা স্টেট, এটা কিন্তু ইট ইজ নট লাইক সামথিং লাইক, কি বলবো এটাকে, এর মধ্যে দিয়ে ভোল্টেজ যাচ্ছে এরকম না, কারেন্ট কিন্তু এইটার মধ্যে দিয়ে পাস করতে হয় কারেন্ট, যেমন ক্যারিয়ার বেসিক্যালি সিম্পলি আইদার অ্যানায়ন ক্যাটায়ন বলো ইয়ের ক্ষেত্রে, ব্যাটারির ক্ষেত্রে, অথবা তুমি আমার সেমিকন্ডাক্টর সেলের ক্ষেত্রে বা সেমিকন্ডাক্টর ডিভাইসের ক্ষেত্রে আমরা ইয়ে বলতেছি, ক্যারিয়ার বলতেছি, হ্যাঁ হোল বা ইলেকট্রন ক্যারিয়ার। তো এগুলা কিন্তু এর মধ্যে দিয়ে ডিভাইসের মধ্যে দিয়ে পাস করতে হচ্ছে, কিন্তু ভোল্টেজ বেসিক্যালি দুই টার্মিনালে দুইটা স্টেট, মানে হচ্ছে তাদের ডিফারেন্সটা, পোটেনশিয়ালের ডিফারেন্সটাকে আমরা বলছি, এই টার্মিনাল এই টার্মিনাল, ভোল্টেজের প্রতি তার ভিতর দিয়ে ভোল্টেজ ফ্লো করে এমন ব্যাপার না, ভোল্টেজ দুইটা স্পেসিফিক বা ফিক্সড দুইটা পয়েন্ট, একটা দুইটা পয়েন্টের মধ্যে ডিফারেন্স দেখাচ্ছি, তাহলে এইখানে এইটার ডিফারেন্স আর এইটার ডিফারেন্স, হ্যাঁ এইটার সাথে এটা কিন্তু সরাসরি এফেক্ট করে না, এফেক্ট করে না এই অর্থে যে মানে এইটারটা এই ভোল্টেজ এখানে ইয়ে করতেছে না, দুইটা মিলে একটা ভোল্টেজ এফেক্ট হচ্ছে, যে তোমার এভাবে থাকলে আমরা পজিটিভ নেগেটিভ থাকলে অ্যাড করতেছি, আবার পজিটিভ নেগেটিভ পজিটিভ থাকলে এটা ডিডাক্ট করবে, মানে বেসিক্যালি শুধু যোগ করা আর কি। কাজে এই ডিফারেন্স আর এই ডিফারেন্স কনসিডার করতেছি আমরা দুইটা টার্মিনালে, কাজে ওভারঅল টার্মিনাল ডিফারেন্স এইটা আর এটা হচ্ছে। হ্যাঁ, এখানে ক্যারিয়ারের ক্ষেত্রে মানে এই ভোল্টেজের ক্ষেত্রে ক্যারিয়ার ফ্লো করে কম বেশি ফ্লো করে ভোল্টেজকে কিন্তু কম বেশি করতেছে না, খেয়াল করো, ভোল্টেজ যদি তোমার সোর্স হয়, হ্যাঁ আমরা যদি কনস্ট্যান্ট ভোল্টেজ সোর্স বলি, সেই ক্ষেত্রে কত কারেন্ট সে দিচ্ছে, হ্যাঁ প্রডিউস করছে, তার উপর তার ভোল্টেজ ডিপেন্ড করে না, তাই না? ভোল্টেজ তোমার দুইটা টার্মিনালের মধ্যে জাস্ট পোটেনশিয়াল ডিফারেন্সটা দিয়ে আমরা ডিফাইন করতেছি। কাজেই তোমার ভোল্টেজের জন্য মানে কারেন্ট কম বেশি, ক্যারিয়ার বেশি তৈরি করলো না কম করলো, তার উপর এই দুইটা টার্মিনালের ভোল্টেজ ডিপেন্ড করে না। যেমন এখানে ডিপেন্ড করতেছে, এটা যে অপোজ করতেছে, এখানে সেরকম অপোজিং কোনো ব্যাপার নাই, সেটা দুইটা ইয়ে করতেছে কি করে অ্যাড করতেছে। এবং প্যারালালের ক্ষেত্রে তখন দুইটাকে, এখন প্যারালাল যদি একই টার্মিনাল, হ্যাঁ তখন ভোল্টেজের ক্ষেত্রে দুইটা যদি যেহেতু একই টার্মিনাল, সেই জন্য একই টার্মিনাল এখন তো তুমি দুই রকম ভোল্টেজ আনতে পারবে না, তাই না? একই টার্মিনাল কখনো সম্ভব না দুই রকম ভোল্টেজ, সেই ক্ষেত্রে মোস্ট প্রবাবলি তুমি যদি ভোল্টেজের ক্ষেত্রে প্যারালাল আসো, সেই ক্ষেত্রে আমার সেই ক্ষেত্রে যেহেতু টার্মিনাল একই, হ্যাঁ
সেই ক্ষেত্রে বিশেষ করে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, হ্যাঁ, তোমার এটার সাথে কি এই ভোল্টেজ উপর, ভোল্টেজ কিসের উপর ডিপেন্ড করে? ভোল্টেজ কিন্তু ওই যে তোমার তোমার ম্যাটেরিয়ালের যে এনার্জি গ্যাপ গুলো আছে সেগুলোর উপর ডিপেন্ড করে, হ্যাঁ, যে এনার্জি পটেনশিয়াল যে ব্যারিয়ার তৈরি হয় সেখানে সেটার উপর ডিপেন্ড করে। কাজেই সেই ক্ষেত্রে তোমার ওই একটা আরেকটাকে ইচ্ছা করলে পুল করতে পারে বা কমায় দিতে পারে, এরকম করতে পারে, যে ওখানকার এনার্জি গ্যাপ কিন্তু আমাদের ভ্যারি করে। তুমি কত এক্সট্রা প্রেসার ক্রিয়েট করতেছো ওর উপর, মানে এনার্জির প্রেসারটা, হ্যাঁ, তার ফলে ওইটা হয়তো কম বেশি হবে, চেঞ্জ হবে। কারণ ওইগুলা কিন্তু ফিক্সড থাকতেই হবে এমন না, হ্যাঁ, মানে আরেকটা তুমি এক্সটার্নাল কোনো ধরনের ফোর্স অ্যাপ্লাই করো বা এক্সটার্নাল কোনো একটা ইনফ্লুয়েন্স অ্যাপ্লাই করো, সেই ক্ষেত্রে যেমন এটা যদি একটা সোলার সেল হয়, এটা যদি একটা সোলার সেল হয়, তাহলে এটা যদি 1 ভোল্ট তৈরি করে, এটা 2 ভোল্ট তৈরি করে নরমালি, হ্যাঁ, 2 ভোল্ট আর 1 ভোল্ট। সেই ক্ষেত্রে তোমার যেহেতু অ্যারাউন্ড 1.5 এর কাছাকাছি কিছু হবে, হ্যাঁ, 1.5 এর কাছাকাছি, তার মানে অ্যাজ ইফ তুমি বলতে পারো যে এটা 1.5 মতো তৈরি করতেছে, এটা 1.5 মতো তৈরি করতেছে, এটা বলা যায়, তাই না? কারণ টার্মিনাল তো একই, তুমি এটাই বলতে পারো। সেই ক্ষেত্রে এইটাকে হয়তো সে পুল করে এটাকে, এটার ভোল্টেজটা বাড়ায় নিচ্ছে, এবং ভোল্টেজ বাড়াচ্ছে মোস্ট প্রবাবলি এটার ইয়েতে, এইটার ওই যে তোমার এনার্জি গ্যাপের উপর ডিপেন্ড করবে কিছু, হ্যাঁ, কাজে বা ব্যারিয়ার উপর, ব্যারিয়ার পটেনশিয়াল উপর বেসিক্যালি ডিপেন্ড করে, হ্যাঁ, কাজে ব্যারিয়ার পটেনশিয়ালটা কম বেশি হয়, কারণ ব্যারিয়ার পটেনশিয়াল তুমি বড় ছোট করতে পারো এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করে, তাই না? আমরা নরমালি যে ফরওয়ার্ড ব্যাস করো, রিভার্স ব্যাস করো, এটা কি করো? এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করতেছো, ইলেকট্রিক ফিল্ড, সেই ফিল্ডের কারণে ওইটা কমাচ্ছ বাড়াচ্ছ, কাজে ওইটা কিন্তু চেঞ্জ হওয়ার একটা অপশন আছে। কাজে তোমার এইটার জন্য তখন সে এক্সটার্নাল হিসেবে কাজ করতেছে, আবার এটার জন্য সে এক্সটার্নাল হিসেবে কাজ করতেছে, তাই এটা একটা আরেকটাকে ইনফ্লুয়েন্স করে এই ভোল্টেজের দিক থেকে। ভোল্টেজের দিক থেকে মানে হচ্ছে তখন তোমার মানে অ্যাজ ইফ তুমি এটাকে অ্যাক্রস অ্যাপ্লাই করছো, আবার অথবা এটাকে এটা অ্যাক্রস অ্যাপ্লাই করছো, তখন একে একে চেঞ্জ করতেছে কিছুটা, সেটা ওই পোটেনশিয়াল ব্যারিয়ারটাকে চেঞ্জ করতেছে, সেরকম একটা ব্যাপার, বুঝছো? কাজে তখন আমরা ভোল্টেজটা এভারেজের মধ্যে নিয়ে আসতেছি, হ্যাঁ, মানে দুটাকে পুশপুল করতে পারে, কম বেশি করতে পারে, কিন্তু এখানে যেহেতু ফ্লো করাতে হবে তখন এটা কমায় আনতেছে, কিন্তু আসলে, তাই না? কমায় আনতেছে, কমায় আনতে গেলেই তখন আবার ওই যে এটা এটা কন্টিনিউয়াসলি এখন এখানে মেজার করে, এখানে কিন্তু এখানেও মেজার করলে বেসিক্যালি তুমি ফাইনালি আলাদা করে মেজার করারও অপশন নাই কিন্তু আসলে, তাই না? মজার ব্যাপার, এটাও তো পারবো না তুমি আলাদা মেজার করতে, হ্যাঁ। কাজেই এখানে হয়তো এইখানে যেটা সেটা হচ্ছে এখানে এটাকে কম্পেনসেট করে আনলে, যেহেতু এটা তুমি এক্সট্রাটা ফ্লো করাতে চাইলে এটা লোড হিসেবে তৈরি হবে, তখন এটা কমায় যাচ্ছে টার্মিনাল ভোল্টেজ গুলা, কাজের জেনারেশন তখন কমে যাবে, তখন হয়তো এটা এই দুটা মিলে আর কি অ্যাভারেজ মানে মিনিমামটাতে সমান দাঁড়ায় যায়, বুঝছো? এটার ইয়ে একদম খুব সুন্দর অ্যানালাইসিস হয়তো ওই ট্রানজিয়েন্টে পাওয়া যায়, বুঝছো? আমরা যেটা বলি, আমরা তো রেজাল্টেন্টে কথা বলি, যে স্টেডি স্টেটে কথা বলি, যে তোমার ফাইনালি কোন ভোল্টেজ প্রডিউসড হবে অথবা কত কারেন্ট এখানে ফ্লো করবে, সেটা বেসিক্যালি আসলে স্টেডি স্টেটে কথা বলি। ট্রানজিয়েন্ট রেসপন্স দেখলে হয়তো সুন্দর বোঝা যায় যে তোমার ইয়ে কেন, মানে ওইসব প্রথম ট্রানজিট মানে ধরো একদম প্রথম সাইকেলে কি হচ্ছে, এ কত প্রডিউস করলো, এই কত প্রডিউস করলো, হ্যাঁ, তখন হয়তো ইন্টারেস্টিং এটা দেখা যায়। আমি নিজেও দেখবো, তারা আমি এগুলো তো একদম বেসিক জিনিস, আসলে সত্যি কথা এগুলো একদম বেসিক ইয়ে ইলেকট্রনিক্স এর, হ্যাঁ, এগুলো হয়তো অনেক সময় আমরা তো ওভারলুক করে যাই, হ্যাঁ, যেহেতু আমরা রুল গুলো জানি আমরা এটা অ্যাপ্লাই করি আর কি সবসময়, তাই না? বাট ইউ ক্যান মানে থিঙ্কিং এর জন্য এটা ভালো একটা ইয়ে, যে মানে ট্রানজিয়েন্ট এটা কেমন চেহারা দাঁড়ায়, হ্যাঁ, কখন কত দ্রুত চেঞ্জ হচ্ছে বা কত দ্রুত এটা স্টেডি স্টেটে গিয়ে সমান মানে মিনিমামটায় দাঁড়া যাচ্ছে, অথবা এটা অ্যাভারেজের কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে, হ্যাঁ, সেটা একটা দেখার বিষয়। যা কিছু থিঙ্কিং ইয়ে দিলাম, আমি এক্সাক্ট সলিউশন আসলে সত্যি কথা বলতে বললাম না, হ্যাঁ, আমরা এটা ঠিক মানে এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই, এখানে মিনিমামটা বুঝছো, আর এখানে হচ্ছে অ্যাভারেজের কাছাকাছি দাঁড়ায়। জি স্যার, এটা স্যার ভ্যালিড কোশ্চেন তোমার, ওই যে নন্দলাম যে বললাম যে এখানে আমরা অ্যাভারেজের কাছাকাছি নিচ্ছি, হ্যাঁ, আর এখানে মিনিমামটা নিচ্ছি, এখানে আবার অ্যাভারেজ নিচ্ছি না, তাই স্যার না? একটা বিষয় একটু ক্লিয়ার করা বলো দরকার ছিল স্যার। বলো। ফার্স্ট ইয়ারে কোর্সে মেবি পড়েছিলাম যে যদি এটা ব্যাটারি হতো, ব্যাটারি গুলো যদি এরকম প্যারালাল কানেকশনে মানে ডিসিমিলার ভোল্টেজের ব্যাটারি যদি প্যারালাল কানেকশনে দিতাম, তাহলে মেবি তাদের মধ্যেই কারেন্ট ফ্লো করে সবগুলো ডিসচার্জ হয়ে যায়, এরকম কোনো ব্যাপার ছিল। সবগুলো ডিসচার্জ হবে না, তবে ওই যে ওখানেও যেটা বেশি ভোল্টেজ সেটা ভোল্টেজ কমে আসতে থাকবে তাড়াতাড়ি আর কি, ফাস্টার, তাই না? এরকম ছিল এটা, কিন্তু তুমি এটা আমরা জি স্যার, কখনোই ব্যাটারি ইয়ে করতে চাই না, দেই না, কারণ প্যারালাল হচ্ছে কানেকশনে দেই না। দেই না, রাইট। খুব সম্ভবত আমার যতদূর মনে পড়ে, যেটা বেশি ভোল্টেজে থাকে সেটা তাড়াতাড়ি ডিসচার্জ করে
তোমার কমে আসে মানে ফাস্টার। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে যখন আমরা ওই যে ইয়ের কথা, যেটা ব্যাটারির কথা বললাম সেটা, হ্যাঁ সেটাতে। আর সোলার সেলের ক্ষেত্রে আবার কমবে না, সোলার সেল তো ওইটা ক্যারিয়ার তৈরি হতে থাকে, এটা মানে ফিক্সড আয়ন না। ব্যাটারিতে যেমন তোমাকে ওই এটা আবার ইয়ে করে ফেলে, কি বলে এটাকে, ব্যাটারি যা কেমিক্যাল ব্যাটারি গুলার যে তোমাদের অপারেশন, যে ওখানে তো আবার তোমাকে আবার রিচার্জ করতে হয় অথবা কেমিক্যাল অ্যাড করতে হয়, এরকম ব্যাপার। হ্যাঁ, ওটা ফিক্স থাকে, কিন্তু এখানে তো আর সেটা না, এখানে তোমার জেনারেট করতে ইচ্ছে সবসময় ম্যাটেরিয়াল, তো কাজে আলো দিবা ওখানে ভোল্টেজ জেনারেট করবে ইয়েতে জাংশনে, কাজে সেরকম ব্যাপার। এগুলোর জন্য যে বললাম যে ট্রানজিয়েন্টের রেসপন্সটা দেখতে পারো কোথাও আছে কিনা, বইতে কম থাকে বাট ইন্টারেস্টিং জিনিস সেগুলা একটু দেখতে পারো যে ট্রানজিয়েন্ট রেসপন্স গুলা কেমন এদের, তাহলে ক্লিয়ার হবে। আমি দেখবো না যদি আমি কোথাও খাই, ওগুলো তো সুন্দর দেখা হয় না আসলে, যে যে ওই সময় কি দাঁড়ায়। তোমাদের ইলেকট্রিক্যাল পড়ায় কে? তোমরা তো মানে পড়াইছে কে ইয়েতে ফার্স্ট ইয়ারে? ইলেকট্রিক্যাল সার্কিট ছিল একটা, তাই না? ইলেকট্রিক্যাল সার্কিট ছিল না তোমাদের এক সময়? এই নন্দলাল। জি স্যার, ওটা আচ্ছা সজল স্যার পড়িয়েছিলেন মেবি। আচ্ছা, অবশ্য তখন তো তোমরা ফার্স্ট ইয়ারে ছিল, তো তখন এত কোশ্চেন মাথায় আসে নাই নাকি মনে হয়? জি আচ্ছা স্যার। অসুবিধা নেই, ঠিক, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা আমিও দেখি যদি আরো ভালো এক্সপ্লেনেশন পাই, বুঝছো? আমার যতদূর লজিক্যালি মনে হয় যে এরকম কিছু ব্যাপার, যে এই ট্রানজিয়েন্টে গেলে ওই জিনিসটা ভালো অবজার্ভ করা যাবে। হ্যাঁ, তাই মনে হয় ইয়ের থেকে, স্টেডি স্টেটের থেকে। ঠিক আছে, দেখবো না কোথাও এটা নিয়ে কোথাও আলোচনা করছে নাকি ডিটেইলে। ওই ব্যাটারিটাতে কেমিক্যাল ব্যাটারি গুলোর কথা তো আমাদের অত মনে থাকে না, ওগুলো আর অত ইউজ করি না বেশি। কিন্তু ওই ডিভাইস গুলো, আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইস গুলোর কথা যদি বলি, সেগুলা ক্ষেত্রে আমার মনে ধারণা এখানে ওই এনার্জি পোটেনশিয়াল ইয়েটা ভ্যারিয়ারটা ভ্যারিয়েশন নাই একটা, তখন এটা ইয়ে হিসাবে সোর্স হিসাবে কাজ করে এখানে, তখন এটার ইয়েকে চেঞ্জ করে। হ্যাঁ, এনার্জি পোটেনশিয়াল এনার্জিটাকে চেঞ্জ করে, বুঝছো? সেরকম, সেই জন্য ভোল্টেজটা আবার এরকম বেড়ে কমে ইয়ে হয়ে যায়, মানে অ্যাভারেজের কাছাকাছি চলে আসে, সেরকম ব্যাপার। ঠিক আছে, দেখো তোমরাও একটু দেখো, অসুবিধা নেই, তোমরাও দেখো একটু। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা ইয়ে করি, আমরা দেখি তাহলে আজকে একটু শুরু করি। আচ্ছা আমি আবার ইয়েতে শেয়ারে যাই। আচ্ছা তাহলে এখান থেকে আমরা তাহলে অ্যারে পর্যন্ত বললাম দেখেছি, তাই না? এরপরে তাহলে এখান থেকে, হ্যাঁ, সোলার সেল, ডিফারেন্ট টাইপস অফ সোলার সেলস। হ্যাঁ, এটা যদি একটু দেখি আমরা নরমালি এই পর্যন্ত দেখে আসছি, কিন্তু সিঙ্গেল জাংশন সিলিকন সোলার সেল বা পিএন জাংশন সোলার সেল, যেটা হ্যাঁ সিঙ্গেল পিএন জাংশন সোলার সেল, এটা দেখেছি। তো এখন এটাই একমাত্র সোলার সেল না, তোমরা জানো, কারণ ওই যে একদম এই চ্যাপ্টার প্রথমে আমরা একটা ওই যে এনআরএল এর কার্ভ ইয়ে দেখেছি, একটা ফিগার দেখেছি, যেখানে আমরা কি দেখেছি যে বেস্ট বিভিন্ন টাইপের সোলার সেলের রেজাল্ট গুলা বেস্ট, এবং সেখানে আমরা ম্যাক্সিমাম প্রায় মনে হয় 46% বা 47 এর কাছাকাছি অলমোস্ট, হ্যাঁ এরকম এফিসিয়েন্সি দেখেছি। হ্যাঁ, এবং সেটা সিলিকন সেলের ছিল না, সেটা ছিল কাদের, মাল্টি জাংশন সোলার সেল সেমিকন্ডাক্টর। হ্যাঁ, মাল্টি জাংশন সেমিকন্ডাক্টর মানে কম্পাউন্ড সেমিকন্ডাক্টর সোলার সেল, গ্যালিয়াম আর্সেনাইড বা এটার উপর বেস করে যে সেলগুলো তৈরি করি সেগুলাতে। কাজেই দেখবা যে, এবং এখানে দেখবা যে আরো অনেক টাইপের ছিল, সিলিকন ছিল, থিন ফিল্ম ছিল, অর্গানিক ছিল, হ্যাঁ পেরোক্সাইড ছিল, এরকম বিভিন্ন টাইপের সোলার সেল আছে। তো আমরা ডেফিনেটলি বিভিন্ন টাইপের সেল কনসিডার করি এই কারণে, এটা একটা মূল কারণ হচ্ছে যে এই সোলার সেলগুলোর একটা থিওরিটিক্যাল লিমিট আছে, হ্যাঁ, যে তোমার এই পর্যন্ত আমি এটা থেকে এক্সট্রাক্ট করতে পারবো এনার্জি। তার মানে আমি সার্টেন একটা পার্সেন্টেজ উপরে যেতে পারবো না, মানে 100% কখনোই এটা করা যায় সম্ভব না, হবে না। হ্যাঁ, থিওরিটিক্যাল ক্যালকুলেশন করি, এটা প্র্যাকটিক্যাল তো আরো কম পাই, থিওরিটিক্যালি আমরা 100% যাই না। কাজেই তুমি কোন একটা ডিভাইসে যদি অলমোস্ট থিওরিটিক্যাল লিমিটের কাছাকাছি পৌঁছায় যাও প্র্যাকটিক্যালি, তখন তুমি কিন্তু ওখান থেকে আর কিছু ইমপ্রুভমেন্ট খুব বেশি করার সুযোগ থাকে না, সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্টের সুযোগ থাকে না। সো তখন কি আমরা অল্টারনেট চিন্তা করি, অল্টারনেট সোর্স চিন্তা করি। সো অল্টারনেট, তাহলে সিলিকন যেহেতু প্রথমে ছিল এবং কমার্শিয়ালি মোস্ট পপুলার, কাজে এটার যখন তোমার থিওরিটিক্যাল লিমিটের কাছাকাছি চলে আসছে, হ্যাঁ হয়তো কয়েক পার্সেন্ট বাড়ানো যাবে এরকম ব্যাপার, কাজে সেটার অল্টারনেট আর কি আছে সেটা আমরা কনসিডার করতে চাই। হ্যাঁ,
এবং সেটা জন্য আমরা ওই যে বিভিন্ন টাইপের মাল্টিপল সেল দিয়ে বিশেষ করে এফিসিয়েন্সি বাড়ানোর কথা চিন্তা করলে ওভাবে মানে চিন্তা করতেছি, এভাবে কাজ করি। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে যে ওই যে ইয়ের ব্যাপার, যেহেতু ফাইনালি এটা এনার্জি হিসাবে আমরা কনসিডার করতেছি এবং অল্টারনেট এনার্জি হিসাবে, হ্যাঁ, এবং লং টার্ম ভবিষ্যতের কয়েকশো বছরের ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা করি, ফিউচার যদি দিকে তাকাই, তাহলে আমরা হয়তো এইগুলাকে আমরা আমাদের কনভেনশনাল ফুয়েলের, হ্যাঁ, অল্টারনেট হিসাবে কনসিডার করতেছি। সেক্ষেত্রে তোমার হিউজ অ্যামাউন্টের ইয়ে লাগবে, এনার্জি প্রোডাকশন লাগবে এগুলা দিয়ে, এবং সেই ক্ষেত্রে তোমার কস্টের একটা ব্যাপার চলে আসে যে আমি খুব এনার্জিকে খুব কস্টলি করে ফেললে সেটা মাস পিপলের জন্য কনভিনিয়েন্ট না। সেই জন্য কম কস্টে যদি প্রোডাকশন করা যায় কিনা সেটা আমাদের একটা মানে টার্গেট। হ্যাঁ, কাজেই সেইটার কথা চিন্তা করে আমরা দেখবো যে থিন ফিল্ম বা অর্গানিক এগুলা বিভিন্ন একটু লো কস্ট ম্যাটেরিয়ালের সোর্স হিসাবে এগুলাকে কনসিডার করতে চাই। তো যাই হোক, তাই এইগুলা আমাদের মেইনলি বিভিন্ন টাইপের সোলার সেল তৈরি করার মানে ড্রাইভ, হ্যাঁ, বা মেইন মানে পারপাস। তো সেটার মধ্যে আমাদের তাহলে অনেক ধরনের সোলার সেল আমরা তৈরি করি। তার মধ্যে যেমন দেখো এখানে আমরা দেখাচ্ছি কি একটা যে পলিক্রিস্টালাইন। পলিক্রিস্টালাইন টা কি? বেসিক্যালি পলিক্রিস্টালাইন কিন্তু সিলিকনেরই পলিক্রিস্টালাইন সোলার সেল আছে। আমরা যেমন নর্মাল যে সিলিকন যখন বলি তখন এটা বেশিরভাগ ক্ষেত্রে মনোক্রিস্টালাইনের কথা বলতে চাই আমরা, বেশিরভাগ ক্ষেত্রে ইন জেনারেল। হ্যাঁ, কিন্তু পলিক্রিস্টালাইনও কিন্তু মানে অ্যাভেলেবল, খুবই অ্যাভেলেবল এবং এটার ওই যে আবার সুবিধা একটু যে এটার কস্ট একটু কম কম্পেয়ার টু মনোক্রিস্টালাইন। যদিও মনোক্রিস্টালাইন থেকে তার এফিসিয়েন্সি কিছুটা কম অফকোর্স, বাট স্টিল কম্পেয়ার মানে তুমি যদি কস্ট এবং এফিসিয়েন্সি এই দুটার মধ্যে কম্পারিজনে আনো তাহলে কস্টটাকে আমরা সাধারণত একটু প্রেফারেন্স দেই, হ্যাঁ, মানে ইয়ের থেকে এফিসিয়েন্সি দিক থেকে। সেই জন্য পলিক্রিস্টালাইন বেশ পপুলার একটা ক্যাটাগরি সিলিকন সোলার সেলের। তো এখন তাহলে আমরা ওইটা একটা ব্যাপার। আমরা যদি একটু ডিভাইসের দিকে তাকাই, মানে ফিজিক্সের দিকে তাকাই, তাহলে পলিক্রিস্টালাইনে আমার নর্মাল মনোক্রিস্টালাইন থেকে কোন জিনিসটা পার্থক্য আছে, হ্যাঁ, বা কোনটাকে আমার ইয়ে করতে হবে, মানে ইস্যু হিসাবে কনসিডার করতে হবে। যেমন দেখো, আমরা পলিক্রিস্টালাইন যখন পড়েছি, তোমরা সেমিকন্ডাক্টর নর্মাল, হ্যাঁ, যে কোনো সেমিকন্ডাক্টর যখন পলিক্রিস্টালাইন সেমিকন্ডাক্টর পড়েছো, হ্যাঁ, তখনই তোমরা জানো যে ওখানে কি থাকে। পলিক্রিস্টালাইন জিনিসটাই আমরা বলি যে মাল্টিপল ক্রিস্টালাইন স্ট্রাকচার। মাল্টিপল তার মানে আমাদের মনোক্রিস্টালাইন যেমন আমরা বলি অ্যাটমিক স্ট্রাকচারটা কন্টিনিউয়াসলি একই রকম, পলিক্রিস্টালাইনে সেটা না, এটা মাল্টিপল রিজিয়নে মাল্টিপল স্ট্রাকচার থাকে, অ্যাটমিক স্ট্রাকচার থাকে। ফলে ওই আমরা বলি যে পাশাপাশি দুইটা যখনই ক্রিস্টালাইন রিজিয়ন থাকবে তাদের যে বাউন্ডারিটাকে আমরা বলি গ্রেইন বাউন্ডারি। মনে আছে যে গ্রেইন বাউন্ডারি, ওইটা কিন্তু এক ধরনের মিসম্যাচ। আর সত্যি কথা বলতে আমাদের ক্রিস্টালের পার্সপেক্টিভ থেকে মিসম্যাচ একটা ওই বাউন্ডারিটা। তো এইখানে দেখো যেমন এই যে এরকম, তার মানে তুমি যখন একটা পলিক্রিস্টালাইন সোলার সেল তৈরি করবা তখন কিন্তু এরকম তোমার বাউন্ডারি পাওয়ার কথা। এই যে দেখো এগুলো ছোট ছোট বাউন্ডারি, এগুলো সব গ্রেইন বলি আমরা, তাই না, বিভিন্ন গ্রেইন। এবং গ্রেইন গুলা এক একটা সিঙ্গেল ক্রিস্টালাইন, এক একটা গ্রেইন। তার মানে এই পাশাপাশি দুইটা গ্রেইনের মধ্যে আমার একটা ইন্টারফেস আছে সর্ট অফ। এটা পিএন জাংশন ইন্টারফেস না, এটা একদম অ্যাটমিক মানে একটা স্ট্রাকচারাল ইন্টারফেস বলতে পারো। যে দুইটার মধ্যে একই কন্টিনিউয়াস স্ট্রাকচার আমি পাচ্ছি না, হ্যাঁ, একটা মানে অ্যাব্রাপ্ট চেঞ্জ পাচ্ছি। তাহলে এইটা বেসিক্যালি কি প্রবলেম করতে পারে দেখো। এই যে এই জায়গায় তাহলে এই যে দেখো আমাদের তো ইম্পর্টেন্ট রিজিয়নস, এই যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট রিজিয়নস অফ পলিক্রিস্টালাইন সেলস আর বাউন্ডারিজ বিটুইন গ্রেইনস। এটা হচ্ছে আমাদের কনসার্ন মনোক্রিস্টালাইন থেকে। তাহলে কি এই যে দেখো কি হয়, an electrostatic barrier tends to develop at either side of the boundary and blocks the majority carrier, thereby increasing series resistance. এখন যখনই তোমার বাউন্ডারি থাকে, হ্যাঁ, তখন বেসিক্যালি তোমার কি হয়, একটা থেকে আরেকটায় তোমার ইয়েটা ফ্লো করতে বাধা পায় কিছুটা। এবং দেখো ইলেকট্রোস্ট্যাটিক ব্যারিয়ার, দুই পাশে ইলেকট্রোস্ট্যাটিক একটা ব্যারিয়ার ডেভেলপ করতে চায়। এই ব্যারিয়ারের কথাটা তুমি আমরা কেন বলতেছি, এটা ঠিক এখানে এটা কিন্তু আমরা পিএন জাংশন ব্যারিয়ার ওইসব ডিপ্লেশন ব্যারিয়ার ওইটা বলতেছি না। তোমার এন টাইপ বা পি টাইপই হোক অথবা ইভেন ইন্ট্রিনসিকই হোক, when it is polycrystalline তার মানে তোমার এরকম রিজিয়ন আছে। এখন এই রিজিয়ন তুমি যদি হ্যাঁ এরকম রিজিয়নের মধ্যে ঢুকো, এই রিজন গুলোর মধ্যে ঢুকো, হ্যাঁ, এখানে একটা রিজন আছে, ধরো এখানে একটা, হ্যাঁ, তাহলে
এখানে তার মানে এক ধরনের মানে অ্যাটমিক স্ট্রাকচার যে আমরা বলি এক ধরনের, হ্যাঁ এরকম এখানে আবার অন্য ধরনের অ্যাটমিক স্ট্রাকচার। এটা আমি কিন্তু ম্যাগনেট রাখতেছি না, আবার খেয়াল রাখছি, জাস্ট আমি যে দেখানোর জন্য যে স্ট্রাকচার বিভিন্ন রকম আছে। এখন এইদিকে একটা স্ট্রাকচার, এদিকে একটা স্ট্রাকচার। এখন খেয়াল করো স্ট্রাকচারের মধ্যে আমার ইলেকট্রোস্ট্যাটিক আসে কেন, পোটেনশিয়াল ব্যারিয়ারের কথা আসে কেন? কারণ দেখো আমাদের ওখানে কি থাকে, আমরা জানি স্ট্রাকচারের মধ্যে যখনই তুমি এখানে চিন্তা করতেছো ক্যারিয়ার আছে, তা আমরা অলরেডি তো এখানে আয়নও আছে, তাই না? ক্যারিয়ার আসছেই তোমার আয়নগুলো থেকে, হ্যাঁ আয়ন তৈরি করে, আয়ন থেকে মানে অ্যাটম থেকে ক্যারিয়ার সরে গেছে, সেজন্য আয়ন হয়েছে। এবং যখনই আয়ন থাকবে তখনই তার একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ক্রিয়েট করে ওখানে। কাজে এই ফিল্ড যদি কন্টিনিউয়াসলি সিমিলার টাইপের হয়, মানে কন্টিনিউয়াসলি ইউনিফর্ম ফিল্ড হয়, তাহলে কিন্তু সেটা ইউনিফর্ম একটা তৈরি করে রাখতেছে, ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক ফিল্ড তৈরি করে রাখতেছে, এবং তার মধ্যে দিয়ে ক্যারিয়ার কন্টিনিউয়াসলি ফ্লো করতেছে উইদাউট ডিস্টারবেন্স, যখন তোমার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড থাকবে। বা যখন তুমি এরকম এগুলা ডিরেকশন বা ওরিয়েন্টেশন, আমরা বেটা বলা যে ওরিয়েন্টেশন যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার আয়ন গুলার বা অ্যাটম গুলার স্ট্রাকচারে, তখন কিন্তু তোমার ফিল্ডের ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে। কাজে এখানে ফিল্ডের এক ধরনের ওরিয়েন্টেশন, পাশের বাউন্ডারিতে আরেক ধরনের ওরিয়েন্টেশন। তাহলে দেখো যখন তুমি ফিল্ডের ডিসিমিলার ওরিয়েন্টেশন পাবে, তখন কি এরা কিন্তু এক ধরনের সর্ট অফ একটা যখন ক্যারিয়ার ফ্লো করবে, সে এখানে এক ধরনের ফিল্ডের ওরিয়েন্টেশন পাচ্ছে, এখানে ডিফারেন্ট টাইপের ওরিয়েন্টেশন পাচ্ছে ফিল্ডের, ফলে সে কিছুটা ইম্পিডেড হবে, বাধা পাবে কিছুটা। কাজে এইসব ব্যারিয়ার রেখে সময় তাহলে একটা থেকে আরেকটা যখন ডিফারেন্স চেঞ্জটা কোথায় হচ্ছে, এই ব্যারিয়ারে হচ্ছে। কাজে এই ব্যারিয়ার গুলো এক ধরনের পোটেনশিয়াল ব্যারিয়ার তৈরি করতেছে, আমরা ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল ব্যারিয়ার বলতেছি, বা ইলেকট্রোস্ট্যাটিক ব্যারিয়ার, সোজা কথা। মানে ফিল্ডের ওরিয়েন্টেশন ডিফারেন্ট হচ্ছে ডিফারেন্ট রিজিয়নে, ফলে আমরা এটা বাইরে থেকে বুঝবো না, এটা ক্যারিয়ার ফিল করবে, কারণ ক্যারিয়ার ইটসেলফ ইজ অ্যান ইলেকট্রিক চার্জ, তাই না? কাজে তোমার তুমি কোন একটা জায়গায় স্পেসে যদি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স রাখো বা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড রাখো, সেই ফিল্ডটা ফিল করবে হচ্ছে ইলেকট্রন বা যে হোল যেটাই হোক না কেন, যে কোনো চার্জ ক্যারিয়ার সেটা ফিল করবে। কাজে ডিফারেন্ট হলে সে তখন ওই যখন ডিফারেন্ট পাবে তখন সে ইম্পিডেড হবে, কিছুটা বাধা পাবে। এইটা হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে আমাদের পলিক্রিস্টালিনে, যেহেতু আমরা ক্যারিয়ার মুভ করাতে চাই, তাই না? তাহলে অনগোয়িং দিকে যাতে এরকম ব্যারিয়ার যদি থাকে, তাহলে সেটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাহলে দেখো আবার এই জায়গাটা আবার আসি একটু, দেখো তাহলে এই যে সেজন্য ইলেকট্রোস্ট্যাটিক ব্যারিয়ার কথা বললাম, হ্যাঁ এখানে ডেভেলপ করে। Being the defects in the crystal structure, grain boundaries introduce allowed levels into the forbidden gaps and acts as an effective recombination center. আরেকটা জিনিস, সেটা হচ্ছে আরেকটা কেস, এটা এর আগে বললাম ফিল্ডের জন্য বললাম, হ্যাঁ ইলেকট্রিক ব্যারিয়ার। আরেকটা কেস হচ্ছে যে তোমার এই যেখানে বাউন্ডারি তৈরি হচ্ছে, এই বাউন্ডারি মানে কি সর্ট অফ বাউন্ডারি একটা গ্রেইন রিজিয়ন। এই রিজিয়ন আমরা যেমন একটা ফুল সেমিকন্ডাক্টরের সাইডটাকে, হ্যাঁ যে সাইডে যখন থাকে তখন আমরা এটাকে বাউন্ডারি বলি। ওই বাউন্ডারিতে কি থাকে, ড্যাঙ্গলিং বন্ড থাকে, বা এটা ব্যাকলি ওখান থেকে কন্টিনিউ করে নাই আর বন্ডিংটা, সেজন্য এটা বাউন্ডারি হয়ে গেছে, তাই না? যে এটা বাইরের মানে এটা ভিতরের বাল্ক অবস্থা, ভিতরে কিন্তু বন্ডিং গুলা কন্টিনিউয়াস, কিন্তু এখানে হচ্ছে ব্রেক হয়ে গেছে। কাজে এইসব জায়গায় কি হয়, আমরা বলি কি ব্রেকের মধ্যে তোমার যেহেতু বন্ড ওখানে ভাঙা থাকে, হ্যাঁ ড্যাঙ্গলিং থাকে, কাজে ওইসব জায়গায় আমাদের রিকম্বিনেশন সেন্টার তৈরি হয়, আমরা বলি যে ওখানে রিকম্বাইন করে। কাজেই ওই রিজনে তোমার যে এনার্জি গ্যাপ আছে, এনার্জি গ্যাপের মধ্যে তার মানে রিকম্বিনেশন সেন্টার মানে কি, নতুন নতুন সে ক্রিয়েট করে, এনার্জি ক্রিয়েট করে, লেভেল ক্রিয়েট করে, যেখানে ইলেকট্রন অ্যাবজর্ব করতে পারবে, যেতে পারবে। হ্যাঁ কাজেই এখন আমাদের পলিক্রিস্টালাইনের ক্ষেত্রে যেরকম গ্রেইন যে আছে অনেকগুলা, এই ছোট্ট একটা গ্রেইনই তুমি একটা হিসাবে কনসিডার করতে পারো, একটা সিঙ্গেল ক্রিস্টাল হিসাবে। কাজেই সিঙ্গেল ক্রিস্টালের বাউন্ডারিতে যেরকম এরকম যেরকম থাকে, রিকম্বিনেশন হয়, গ্রেইনেরও বাউন্ডারিতে রিকম্বিনেশন হয়। কাজে এটা আরেকটা ইস্যু। আমরা সবসময় কি বলছি, আমরা বলছি যে আমাদের সোলার সেলের ক্ষেত্রে আমরা রিকম্বিনেশন চাই না, হ্যাঁ এবং আমরা সারফেস রিকম্বিনেশন নিয়ে কথাও বলেছি এর আগে, যে সারফেসের রিকম্বিনেশন হয়, কাজে তোমাকে ওটাকে প্যাসিভেট করতে হবে। প্যাসিভেট করলে কি হবে, ওখানে রিকম্বাইন করবে না ক্যারিয়ার, তার মানে ক্যারিয়ার ফ্লো করবে, তোমার কারেন্ট বেশি পাবে। হ্যাঁ সো তোমার যদি পলিক্রিস্টালাইন বলি, এখন পলিক্রিস্টালাইনে ওই গ্রেইন গুলোই নিজে এক একটা ক্রিস্টাল, কাজে তার গ্রেইনের যে বাউন্ডারিতে যে যখন আমার ইলেকট্রন যাচ্ছে, সে ওখানে রিকম্বিনেশন সেন্টার পাচ্ছে, কাজে ওই বাউন্ডারি ক্রস করার সময় তার রিকম্বিনেশন করার পসিবিলিটি বা প্রবাবিলিটি বেড়ে যায়। সেই জন্য বলছে এগুলাকে আমরা ডিফেক্ট হিসেবে কনসিডার করি, তাই না, যখন রিকম্বিনেশন সেন্টার তৈরি হয়। কাজে এইগুলা ডিফেক্ট হওয়াতে এই গ্রেইন বাউন্ডারিগুলোকে আমরা ডিফেক্ট হিসেবে কনসিডার করি, মানে টোটাল ক্রিস্টাল স্ট্রাকচারে, হ্যাঁ মধ্যে ডিফেক্ট হিসেবে করি, এবং তারা এরকম রিকম্বিনেশন সেন্টার তৈরি করে রিকম্বিনেশন বাড়ায় দেয়। কাজে এটাও কিন্তু আমাদের একটা কনসার্ন।
তারপরে যে দে আর কনসিডার থিংস ফর মাইনরিটি ক্যারিয়ার গুলো এখানে বিশেষ করে এখানে ইয়ে করে রিকম্বাইন করে ফেলে। হ্যাঁ, তারপরে কি just as minority carriers generated within the different length of attracted by junction, these minority carriers are attracted by the boundary and recombine due to the presence of a lot of allowed levels. এটাই বলছে যে আবার মোটামুটি এখানে ফরবিডেন গ্যাপের মধ্যে যেমন ওই রিকম্বিনেশন সেন্টার তৈরি হয়, এখানে সেজন্য এই মাইনরিটি ক্যারিয়ার গুলো তোমার এখানে ইয়ে করে রিকম্বাইন করবে, সেটার কথা এখানে বলছে। এবং ডিফিউশন লেংথ, এই যে ডিফিউশন লেংথের কথা কেন আসছে, যে বেসিক্যালি ওই যদি ওই গ্রেইন গুলো তো ছোট ছোট, হ্যাঁ, কাজে এগুলো সাধারণত ডিফিউশন লেংথের মধ্যে থাকে। কারণ কি, তুমি ছোট একটা গ্রেইন বললাম, হ্যাঁ, এরকম দেখো এই যে এখানে একটা গ্রেইন, ঠিক আছে, এখানে এটা একটা গ্রেইন, তাহলে এই গ্রেইন যদি গ্রেইনের ডাইমেনশন যদি ডিফিউশন লেংথ থেকে কম হয়, হ্যাঁ, তার মানে ডিফিউশন লেংথ যদি বেশি থাকে, তাহলে কি হবে, এখানে যদি একটা ক্যারিয়ার ফ্লো তৈরি হয়, জেনারেট করলো ধরলাম, তাহলে সে ডিফিউশন লেংথ যেহেতু তার লম্বা, কাজে সে এখানে ডিফিউজ করবে যে কোনো দিকে, এবং ডিফিউজ করে সে কি করবে, এই বাউন্ডারির কাছে চলে আসবে, এবং বাউন্ডারির কাছে চলে আসে মানে সেখানে রিকম্বাইন করার তার পসিবিলিটি বেড়ে যায়। কাজে ডিফিউশন লেংথ থেকে যদি এই গ্রেইন গুলো ছোট ছোট হয়, তার মানে যত ছোট ছোট গ্রেইন তত কি ডিফিউশন লেংথের সাথে কম্পেয়ার করে তারা ইয়ে হচ্ছে ছোট। কাজে যে কোনো ক্যারিয়ার এখানে তৈরি হলে সেটা ডিফিউজ করে বাউন্ডারির কাছাকাছি চলে যাওয়ার পসিবিলিটি থাকে বা বেড়ে যায়, ফলে কি হবে, তখন আমার রিকম্বিনেশন বাড়বে এই বাউন্ডারি গুলোতে। কাজে এইগুলা ওই ছোট গ্রেইন কিন্তু আরো খারাপ, যত ছোট গ্রেইন তৈরি হবে, হ্যাঁ, পলিক্রিস্টালাইনে, সেটা বরঞ্চ আরো তোমার ইয়েকে বাধা দিবে বা কারেন্টকে কমাই দিবে, যেহেতু রিকম্বাইন বেশি করা মানে কি কারেন্ট কমে যাওয়া, হ্যাঁ, সেরকম ব্যাপার। আচ্ছা দেখো তো আরো দু একটা পয়েন্ট আছে এখানে। আচ্ছা, এইখানে রেমেডি দেখো, রেমেডি হচ্ছে কলামনার গ্রেইন স্ট্রাকচার ইজ মোর ফেভারেবল দ্যান স্মল গ্রেইনস। হ্যাঁ, এই যে দেখো, এই যে কলামনার বলতে আমরা এই যে সেকেন্ড ফিগারটা দেখো বি, এইখানে দেখো, এটা এখানেও আমাদের গ্রেইন আছে, এখানেও গ্রেইন আছে, এইখানে বড় বড় গ্রেইন আমরা কনসিডার করেছি, এখানে ছোট গ্রেইন, হ্যাঁ, এবং এখানে কলামনার গ্রেইন, কলামনার মানে হচ্ছে কলামের মতো করে দেখো পাশাপাশি রিজন। এটাকে আমি পুরোটা একসাথে করে ফেলতে পারতেছি না, কারণ কি, এটা অলরেডি বলে নিয়েছি এটা পলিক্রিস্টাল। হ্যাঁ, যদি আমি পুরোটাকে বলি যে না এটা কন্টিনিউয়াস ক্রিস্টাল, তার মানে এটা তো মনোক্রিস্টাল হয়ে যায়, সেটা তো আরেক ব্যাপার। হ্যাঁ, যে তাহলে তুমি মনোক্রিস্টাল তৈরি করলা, তাহলে আর এটা পড়ারই দরকার হয় না। কিন্তু আমরা যেটা দেখছি যে আমি পলিক্রিস্টালের মধ্যেই আছি, বাট এর মধ্যে কোন স্টিল পলিক্রিস্টাল থাকার পরেও কোনটাকে আমরা মোর ফেভার করব, কোন ধরনের স্ট্রাকচারকে, সেই হিসাবে আমরা বলতেছি যে আমার যদি ওই ছোট গ্রেইন থাকে তার তুলনায় এরকম যে কলামনার টাইপের হয়, হ্যাঁ, কলাম কলাম যদি গ্রেইন থাকে, তার মানে তখন বাউন্ডারি কিন্তু উপরে নিচে না, উপরে না, দেখো সাইডে বাউন্ডারি। এবং সাইডে বাউন্ডারি হওয়ার সুবিধা কি, সুবিধা হচ্ছে যে তোমার এই ক্যারিয়ার আমরা যদি উপর নিচ ভার্টিক্যাল কনসিডার করি, তাহলে ধরো একদিকে পি টাইপ উপরে এন টাইপ, হ্যাঁ, তখন তোমার যদি এই পি টাইপ আর এন টাইপ এটা যেহেতু থিন থাকে, খুব বেশি না, হ্যাঁ, আমরা 1 মিলিমিটারের কমই রাখি সাধারণত, হ্যাঁ, সাধারণত ইয়েটা থিকনেস। কাজে বড় যদি গ্রেইন তৈরি হয় তোমার, হ্যাঁ, যে গ্রেইনটা এই বরাবর তোমার ইয়ে তৈরি করতেছে না, আমাকে বাউন্ডারি দিচ্ছে না, তাহলে কিন্তু এটা এই অংশের জন্য ক্যারিয়ার বাউন্ডারিতে বাধা পাচ্ছে না। এই সাইডে ল্যাটারাল মুভমেন্টের জন্য এই ধরনের ল্যাটারাল মুভমেন্টে বাধা পাবে, বাট ল্যাটারাল মুভমেন্ট আমাদের আসলে দরকারও নাই, আমাদের উপর নিচ ভার্টিক্যাল মুভমেন্ট দরকার ক্যারিয়ারের জন্য। কাজে যদি আমি এইরকম ছোট ছোট গ্রেইন না করে একটু বড় গ্রেইন তৈরি করতে পারি, এবং যেখানে গ্রেইন গুলা আমাকে মানে বটম আর টপ সারফেসকে টাচ করবে, তার মানে গ্রেইনটা পুরোটা অকুপাই করবে কিন্তু সাইডে বাউন্ডারি থাকতে পারে, সেটা মোর ফেভারেবল দ্যান দ্য স্মল গ্রেইনস। কাজে এটা করার জন্য দেখো ল্যাটারাল, তাহলে কি হবে, ল্যাটারাল ডিসটেন্স অফ বাউন্ডারি মাস্ট বি মোর দ্যান ডিফিউশন লেংথ অফ মাইনরিটি ক্যারিয়ার্স টু অ্যাভয়েড সিগনিফিকেন্ট লস ডিউ টু রিকম্বিনেশন। সেই ক্ষেত্রে যদি আমি এটাও করি, তাহলে এই যে দুইটা ল্যাটারাল যে ডিসটেন্স আছে দুইটা বাউন্ডারির মধ্যে, এই ডিসটেন্সটা ডিফিউশন লেংথের থেকে বেশি হওয়া ভালো, মানে বা দরকার, ভালো মানে কি দরকার, হ্যাঁ, তাহলেই হবে কি, তাহলে কারণ ডিফিউশন তোমরা জানো যে ডিফিউশন যে কোনো দিকে হইতে পারে, ডিফিউশনের কোনো নির্দিষ্ট ডিরেকশন নাই। কাজে এদিকে মানে ল্যাটারাল ডিরেকশন যে ডিফিউশন হয়, তাহলে এই বাউন্ডারি গুলো যদি ডিস্টেন্সে থাকে মোর দ্যান মানে ডিফিউশন লেংথ, তাহলে রিকম্বিনেশন তেমন একটা হবে না। কাজে এটা একটা আমাদের ইস্যু, কাজে সেটা একটা ব্যাপার। আর বাউন্ডারি অলসো প্রোভাইডস, আচ্ছা এখন এইটা করলে আমাদের ভালো, মানে মানে মন্দের ভালো, সোজা কথা, মানে পলিক্রিস্টালের মধ্যেই ভালো পারফরমেন্স দেখাবে। আর কি, আর যেটা সমস্যা যে বাউন্ডারিজ অলসো প্রোভাইড শান্টিং পাথস টু কারেন্ট ফ্লো অ্যাক্রস পিএন জাংশন, এইটা আবার একটু যেটা সমস্যা করবে
যে এইগুলা যেহেতু ইয়ে করবে, এগুলা এক ধরনের ইয়ে করে, এটা কন্টিনিউয়াস মানে ইয়ে না, কি বলে, ক্রিস্টাল স্ট্রাকচার না। হ্যাঁ, ফলে তুমি এখান থেকে এই যে এদিকে এই কারেন্ট এই উল্টা দিয়ে কারেন্ট ফ্লো করানোর জন্য আমরা জানি কি মনে আছে যে শান্ট রেজিস্ট্যান্স, যখন আমরা বলেছি যে আমাদের পিএন জাংশন যদি খুব ইয়ে না থাকে, খুব ভালো না হয়, কোয়ালিটি যদি ভালো না হয় পিএন জাংশনে, সেইগুলা উল্টা দিকে কারেন্ট ফ্লো করায়। মানে ফিল্ড যেহেতু ওইসব জায়গায় থাকে না ভালো, হ্যাঁ, স্ট্রং ফিল্ড থাকে না, মানে ডিফেক্টেড পিএন জাংশন যদি ডিফেক্টেড থাকে, তাহলে ওইখানে উল্টা দিকে মেজরিটি ক্যারিয়ার ফ্লো করে, হ্যাঁ না, ফলে মাইনরিটি ক্যারিয়ার যে ফ্লো সেটা উল্টা পাশে ফ্লো হয়। হ্যাঁ, তখন কি হয়, আমার রেজাল্টেন্ট কারেন্ট কমে যায়। তো এই ক্ষেত্রেও ওই ব্যাপারটা এখানেও আসে। আমি যদি ল্যাটারাল করলাম, হ্যাঁ, ল্যাটারাল শুধু ইয়ে দিলাম, এরকম দূরে দূরে রেখে বাউন্ডারি দিলাম, হ্যাঁ, ফলে আমার একটা, হ্যাঁ, এটার থেকে ভালো প্রথম যে ফিগারটা তার থেকে বেটার, বাট স্টিল এখানে এই যে সাইডের ইয়েগুলা, বাউন্ডারি গুলা, হ্যাঁ, এগুলা কিন্তু উপরটাই নিচে পিএন জাংশন বরাবর যদি এরকম থাকে, তাহলে সেগুলো একটা পাথ ক্রিয়েট করে। সেই তাহলে কি হবে, তখন তোমার ওই শান্ট রেজিস্ট্যান্স কমে যাবে। হ্যাঁ, তাহলে শান্ট রেজিস্ট্যান্স কমে গেলে যে আমাদের পারফরমেন্স ডিগ্রেড করে, তাই না? এই যে আইভি ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা আছে সেটা কিন্তু ডিগ্রেড করে, ফিল ফ্যাক্টর কমে যাবে, কিন্তু এফিসিয়েন্সি কমে যাবে। কাজে এটা একটা ব্যাপার যে তোমার এখান দিয়ে লিক করতে পারে কারেন্ট কিছুটা। সেজন্য বলছে বাউন্ডারি অলসো প্রোভাইড শান্টিং পাথস টু কারেন্ট ফ্লো অ্যাক্রস পিএন জাংশন। হ্যাঁ, শান্টিং বা প্যারালাল পাথ তৈরি করতেছে। আচ্ছা, দিস কন্ডাক্টিং পাথস মে ডেভেলপ ফ্রম প্রেফারেন্সিয়াল ডিফিউশন অফ ডোপেন ডাউন গ্রেন বাউন্ডারিজ ডিউরিং দ্য জাংশন ফর্মেশন স্টেপ। হ্যাঁ, এইগুলা বেসিক্যালি অনেক সময় যে যখন তুমি ধরো এটা পি টাইপ ছিল, হ্যাঁ, এরকম পলিক্রিস্টালাইন পি টাইপের উপর তুমি একটা এন টাইপ, আবার মানে আমরা যখন পি এন জাংশন করার জন্য এন টাইপের ডিফিউশন করি, তখন এই এন এর, হ্যাঁ, এই যে এই যে এন এর অ্যাটম গুলা এই দিক দিয়ে হয়তো নর্মালি কি এভাবে তোমার আইডিয়াল কেসে উপরে শুধু একটা এপিটেক্সিয়াল লেয়ার তৈরি করার কথা, উপরে শুধু উপরে সারফেসের উপরে, কিন্তু এইসব জায়গায় গ্রেইন দিয়ে এখান দিয়ে সাধারণত এরা ডিফিউজ করে এই আয়রন গুলা, এন এর আয়রন গুলা, এগুলো ডিফিউজ করে, কারণ এদিকে একটা পিএন জাংশন মতো সাইড করে থাকে, সাইড দিয়ে পিএন জাংশন মতো তৈরি হয়ে যায়। হ্যাঁ, কারণ এন এখানে চলে আসতেছে, সেই হিসেবে কাজে এটা তোমার ওই ইয়েকে তোমার পারফরমেন্সকে ডিগ্রেড করবে কিছুটা। কাজে পলিক্রিস্টালাইনে এই ইস্যুগুলো আছে, এবং সেই কারণেই পলিক্রিস্টালাইনের পারফরমেন্স মনোক্রিস্টালাইন থেকে পুয়ার। হ্যাঁ, পুয়ার, এটা আমরা জানি, কারণ এফিসিয়েন্সি তুমি কমই তো পাচ্ছ। হ্যাঁ, কিন্তু ওই যে আমরা ইউজ করি কস্ট কম বলে সেটা ইউজ করি, বা ইজিলি প্রডিউস করতে পারি সেটা ইউজ করি। তাহলে এইগুলো ব্যাপার। হ্যাঁ, আচ্ছা, তবে কি দেখো যে সিলিকনের ক্ষেত্রে, যেহেতু আমরা পলিক্রিস্টালাইন সাধারণত সিলিকনের ক্ষেত্রে ইউজ করি বেশি, তাহলে সিলিকনের ক্ষেত্রে দেখো সিলিকন ইজ উইকলি অ্যাবজর্বিং ম্যাটেরিয়াল। লার্জ ডিফিউজ লেন্থ অফ অর্ডার অফ 0.1 মিলিমিটার ইজ রিকোয়ার্ড। এই যে ডিফিউজ লেন্থ, এবং যেহেতু ওই যে উইকলি ইয়ে, তো মানে সিলিকন হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল, তাই না? তাহলে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল হলে তার অ্যাবজর্পশন কম, এবং অ্যাবজর্পশন কম হওয়ার কারণে আমাদেরকে এটা ঠিক রাখতে হয়, তাই না? ঠিক রাখতে হয়। হ্যাঁ, এবং ঠিক রাখার কারণে আমাদের কি করতে হবে, আমরা নর্মাল, তুমি পলিক্রিস্টালাইন বাদ দাও, সিম্পল সিলিকন ডিভাইসের কথা চিন্তা করো, সিলিকন সোলার সেল, তাহলে যেহেতু তুমি ঠিক করতেছো, ঠিক করা মানেই হচ্ছে তোমার ক্যারিয়ার দূরে, পিএন জাংশন থেকে দূরে তৈরি হবে, যেহেতু ম্যাটেরিয়াল ঠিক। হ্যাঁ, তাহলে পিএন জাংশন এক জায়গায় রাখছো, এখন যেহেতু ঠিক ম্যাটেরিয়াল, কাজে দূরে গিয়ে পিএন ইয়ে তৈরি হতে পারে, ইলেকট্রন পেয়ার তৈরি হতে পারে। এখন এটাকে তো তোমার ইয়ের কাছে আনতে হবে, ফিল্ডের কাছে আনতে হবে। ফিল্ডের কাছে আনতে হলে তোমার এই যে ডিফিউশন লেন্থ বেশি দরকার। তখন আমরা ওই যে বলছিলাম মনে আছে যে ডিফিউশন লেন্থ ছোট হইলে কিন্তু আমাদের ইয়ে করা কালেকশনটা কমে যায়, ক্যারিয়ার কালেকশন কমে যায়। হ্যাঁ, সো আমাদের এটা ডিফিউশন লেন্থ বড় দরকার। এখন ঘটনা হচ্ছে ডিফিউশন লেন্থ বড় হইলে আবার এই যে পলিক্রিস্টালাইন যখন চলে আসলাম, তখন আমরা একটু আগে কি বললাম যে তুমি এরকম তৈরি করলা, হ্যাঁ, কি বলে এটাকে, ওই কলামনার বাউন্ডারি তৈরি করলা, গ্রেইন তৈরি করলা। সেক্ষেত্রে আমরা বলছি কি, এই যে দুইটা পাশাপাশি যে ইয়ে গ্রেইন বাউন্ডারি, এগুলা যাতে ডিফিউশন লেন্থ থেকে দূরে, বড় মানে দূরে থাকে। হ্যাঁ, দূরে থাকলে কি হবে, এইসব জায়গায় রিকম্বাইন করবে না। এখন ঘটনা হচ্ছে আমার আবার নর্মাল সিলিকন সেলের জন্যই দরকার যেটা, যে ডিফিউশন লেন্থ বড় দরকার। ডিফিউশন লেন্থ আমি বড় চাচ্ছি, বড় চাও মানে ডিফিউশন লেন্থ বড়, তার মানে এই রিজন গুলো আমার আরো বড় দরকার। আমরা চাই কি ডিফিউশন লেন্থ থেকে এগুলা বড় হবে, তার মানে ডিফিউশন লেন্থ বড় চাচ্ছি, তার মানে আবার গ্রেইন গুলো বড় বড় গ্রেইন দরকার। সেটা কিন্তু অত ফর্ম করা ইজি না, মানে তুমি ফেব্রিকেশন দিয়ে যদি চিন্তা করো। সেজন্যই বলছে যে এই যে গ্রেন মাস্ট হ্যাভ ল্যাটারাল ডাইমেনশন মোর দ্যান দিস মানে হচ্ছে মোর দ্যান ডিফিউশন লেন্থ।
আচ্ছা, তারপর হচ্ছে silicon cell is just a fraction of millimeter thick. It is easy to make such lateral distance between grain boundaries. যেহেতু এখন ফ্র্যাকশনটা কি, সিলিকন সেল ইজ জাস্ট এ ফ্র্যাকশন অফ মিলিমিটার থিক, মানে এই যে থিকনেসটা, হ্যাঁ সিলিকন, এইটা কিন্তু খুব বেশি না, আবার মিলিমিটার রেঞ্জে, মিলিমিটার, ফিউ মিলিমিটার, 1 মিলিমিটার, ফিউ মিলিমিটার না, 1 মিলিমিটার বা তার থেকে কম। কাজেই ওই তোমার যেহেতু অ্যারাউন্ড 1 মিলিমিটার মতো বা তার থেকে কম, এবং আমি ওই ডিফিউশন লেন্থ, এটা সাধারণত পয়েন্ট কত, এটা ডিফিউশন লেন্থ প্রায় এই যে প্রায় 0.1 মিলিমিটার দরকার এই ইয়ার কি কার সিলিকনে, মানে তোমার যেহেতু ঠিক করি তো কাজে প্রায় 1 মিলিমিটার দরকার। হ্যাঁ, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও তো। আচ্ছা, যেটা বলছি আমরা যে, আবার আমি ইয়ে করি, স্ক্রিনটা শেয়ার করি। তাহলে যেটা বলছিলাম যে যেহেতু 0.1 মিলিমিটার, হ্যাঁ, আমার ডিফিউশন লেন্থ মোটামুটি দরকার, কাজেই তোমার যেহেতু ওই আমার এই অ্যারাউন্ড তোমার ডিফিউশন লেন্থ দাঁড়াচ্ছে অ্যারাউন্ড 0.1 মিলিমিটার, আর আমার থিকনেস প্রায় ধরো 1 মিলিমিটার মতো। কাজেই তুমি যখন এটাকে যদি বরাবর যদি তৈরি করতে পারো 1 মিলিমিটার মতো, আর সাইডেও তাহলে দেখা যায় 0.1 মিলিমিটার থেকে বেশি হয় সাধারণত। হ্যাঁ, কাজেই এটা অ্যাচিভ করাটা, এই ধরনের স্ট্রাকচার, হ্যাঁ, পলিক্রিস্টালাইন অ্যাচিভ করাটা খুব বেশি কঠিন না। হ্যাঁ, মানে পারা যায়, এখনকার টেকনোলজিতে পারা যায়, এবং সেই জন্য পলিক্রিস্টালাইনের এফিসিয়েন্সি এখন 17-18% পর্যন্ত পাওয়া যায় আর কি। হ্যাঁ, সেটা যথেষ্ট ভালো পারফরমেন্স, হ্যাঁ, সিলিকন কম্পেয়ার মানে কনসিডার করলে। কাজেই এটা আমাদের ব্যাপার। আচ্ছা, সেজন্য বলছে since silicon cell is just a fraction of millimeter thick, it is easy to make such lateral distance between grain boundaries. আচ্ছা, আরেকটা এরপরে আসে যেটা অ্যামরফাস সিলিকন সোলার সেল। হ্যাঁ, অ্যামরফাসের ক্ষেত্রে অ্যামরফাস সিলিকন আবার কি, তার মানে এটা হলো ক্রিস্টালাইন না, উইদাউট ক্রিস্টালাইন স্ট্রাকচার। অ্যামরফাস তার মানে এখানে ক্রিস্টালাইন স্ট্রাকচার নাই, দ্যাট মিনস এটাকে আমরা থিন ফিল্ম সেলের মধ্যে ফেলে দিতে পারি। এখন সরি, এটা বলা ভালো, থিন ফিল্ম বলার আগে কেন ফেলতে পারি সেটা বলা উচিত। অ্যামরফাস সিলিকন আর ক্রিস্টালাইন সিলিকনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা হচ্ছে ওই তোমার ব্যান্ড স্ট্রাকচার, মানে আমরা নরমালি জানি কি এটা সিলিকন হচ্ছে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ ম্যাটেরিয়াল নরমালি, কিন্তু যদি তুমি এটাকে অ্যামরফাস করো তখন এটা আসলে ডিরেক্ট ব্যান্ড গ্যাপ হয়ে যায়। হ্যাঁ, ইনডিরেক্ট হচ্ছে আসলে ক্রিস্টালাইন সিলিকনের ক্ষেত্রে ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ, আর যদি অ্যামরফাস করে ফেলি নন ক্রিস্টালাইন তাহলে কিন্তু এটা ইয়ে হয়, কি বলে তোমার ডিরেক্ট ব্যান্ড গ্যাপ হয়ে যায়। তো ডিরেক্ট ব্যান্ড গ্যাপ হলে যেটা ব্যাপার, তখন কিন্তু তুমি তোমার অ্যাবজর্পশন বেড়ে যাচ্ছে। তো লাইট অ্যাবজর্পশন যদি বেড়ে যায় তখন তোমার আর ঠিক করা লাগে না অতটা, তোমার থিন করলেই চলে। সেই কারণে অ্যামরফাস সিলিকন সোলার সেল গুলো যেটা, সেটা আমরা বেসিক্যালি থিন ফিল্ম সোলার সেল হিসেবে ইউজ করি। কাজে অ্যামরফাস ম্যাটেরিয়াল আমরা ইয়ের জন্য আমরা ইউজ করি না, মানে কমন নরমাল যে সিলিকন পিএন জাংশন স্ট্রাকচার, এটা হচ্ছে আমরা ইউজ করি বেসিক্যালি থিন ফিল্ম সোলার সেলের জন্য। হ্যাঁ, কাজে এখানে আমার থিন রাখলেই চলে, সিলিকনটা থিন করলে চলে। এখন ব্যাপার হচ্ছে এখানে আবার যেটা সমস্যা, যেটা হচ্ছে অ্যামরফাস তো, কাজে এখানে কোনো এরকম খুব সুন্দর বন্ডিং থাকে না, স্ট্রাকচার থাকে না, অ্যাটমিক স্ট্রাকচার, ফলে এখানে প্রচুর ড্যাংলিং বন্ড তৈরি থাকে। হ্যাঁ, এই অ্যামরফাসের মধ্যে, সিলিকনের মধ্যে ড্যাংলিং বন্ড। এখন ড্যাংলিং বন্ড, তার মানে এই ওপেন বন্ড গুলা, এগুলা কি তোমার কিভাবে কোনোভাবে প্যাসিভ করতে হবে, প্যাসিভেশন করতে হবে, এবং প্যাসিভেশন করার জন্য আমরা যেটা কমন টেকনিক, সেটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম দিয়ে প্যাসিভেশন করা। হ্যাঁ, এই জন্য দেখবা এই যে হাইড্রোজেন, আমরা এই যে ওপেন বন্ড গুলাকে যদি হাইড্রোজেন অ্যাটম দিয়ে প্যাসিভ করে দিই তাহলে এগুলা ড্যাংলিং থাকে না, ওপেন বন্ড থাকে না, তার মানে এখানে রিকম্বাইন তেমন করবে না। এই জন্য এই যে এভাবে আমরা হাইড্রোজেন প্যাসিভেট করি, এবং এটাকে আমরা সাধারণত এই যে এরকম বলি, হ্যাঁ, এই যে হাইড্রোজেন স্যাচুরেটেড দ্য ড্যাংলিং বন্ডস ইন দ্য অ্যামরফাস সিলিকন।
সেই জন্য এই যে কি যে এই দেখবা যে অ্যামোফাস সিলিকন এই যে হাইড্রোজেন অ্যালয়, আমরা এইভাবে বলি এটাকে সাধারণত, দেখবা যে এই কলম দিয়ে আমরা এইচ দেই, হাইড্রোজেন দিই, তার মানে কি এটা অ্যামোফাস সিলিকনে বাট হাইড্রোজেনের সাথে অ্যালয় করা, মানে হাইড্রোজেন দিয়ে ওই অ্যামোফাস সিলিকনের ড্যাঙ্গিং বন্ডগুলোকে তোমার প্যাসিভেশন করা হয়ে গেছে এটা। এবং এটা ওই যে আমরা বললাম যে এটার অ্যাবজর্পশন স্ট্রং, সেই জন্য দেখো এই যে ফিল্ম থিকনেস এই যে 1 মাইক্রন বা ফিউ মাইক্রন, হ্যাঁ 1 মাইক্রন বললাম, বাট তুমি যদি বলো কয়েক মাইক্রন নিলেই যথেষ্ট, যেখানে কিনা তোমার ক্রিস্টালাইন সিলিকনে প্রায় 1 মিলিমিটারের মতো লাগে, কাছাকাছি লাগে, হ্যাঁ ওই যে পয়েন্ট মানে প্রায় 70-80 মিলি কি বলে 70-80 মাইক্রন মতো ইয়ে সরি 700-800 মাইক্রন মতো লাগবে, হ্যাঁ তার মানে 0.7-0.8 মিলিমিটার মতো লাগে, যেখানে কিনা এই যখন আমরা ইয়েটা তৈরি করি অ্যামোফাস সেক্ষেত্রে 1 মাইক্রন বা কিছু হলেই চলে। কাজে এগুলো হচ্ছে ব্যাপার, হ্যাঁ এগুলো সেই জন্য এটা, কিন্তু ওই যে এখানে প্যাসিফিকেশন করার পরেও পাওয়া যায় রেজাল্ট, কিন্তু তারপরেও নট অ্যাজ গুড অ্যাজ ক্রিস্টালাইন সিলিকন বা পলিক্রিস্টালাইন, অত ভালো রেজাল্ট আসে না, বাট এটা কস্ট কম এবং তৈরি করা সহজ, এটা ক্রিস্টালাইন করতেছ না তাদের তৈরি করাটা সহজ, সেটা একটা ব্যাপার। সরি কে বলছেন? হ্যাঁ হ্যাঁ Assalamualaikum. আচ্ছা সরি, আচ্ছা যেটা বলতেছিলাম আমরা যে তাহলে অ্যামরফাসের আমরা দেখলাম যে থিন ফিল্ম হিসাবে অ্যামরফাস সিলিকন যেটা সেটা আমরা থিন ফিল্ম হিসাবে ইউজ করতেছি। আচ্ছা এরপরে মাল্টি জাংশন, আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরের দিন আমি মাল্টি জাংশনটা আর কি আছে এখানে বাকি, মাল্টি জাংশন আর যেটাকে আমরা মাল্টি জাংশন আছে আর থিন ফিল্ম, হ্যাঁ ঠিক আছে, এরপরের দিন আমি মাল্টি জাংশন আর থিন ফিল্মটা এই দুইটা পড়ায় ফেলবো, হ্যাঁ আর লাস্ট একটু বাকি আছে, এটা আর একদিনে আশা করি হয়ে যাবে। এরপরের দিন আমি নেক্সট দিন এটা টিভি চ্যাপ্টারটা শেষ করে দিব, আর একদিন লাগবে আর কি। তাহলে আজকে এই পর্যন্ত থাক, তোমাদের কোশ্চেন আছে কোনো এই মুহূর্তে? রাখো আমি রেকর্ডিং